নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আজকে আমি আপনাদের শাশ্বতী ম্যাডাম আজ BHIC 132 ইউনিট 13 নম্বর ইউনিটটি সম্পর্কে আপনাদের কিছু বলবো বলে এখানে উপস্থিত হয়েছি। এই যে ইউনিট 13 তার মুখ্য বিষয় হলো ভূমি অর্থাৎ ল্যান্ড, রেভিনিউ সিস্টেম রাজস্ব ব্যবস্থা, অ্যান্ড অ্যাগ্রারিয়ান রিলেশন অর্থাৎ ভূমিকে কেন্দ্র করে যে কৃষি সম্পর্ক, সেই বিষয়টি নিয়েই এই ইউনিটটি আলোচিত হয়েছে এবং এর সময়কালটি কি না, সময়কালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 600 থেকে 1200 খ্রিস্টাব্দ। একটি বিষয় প্রথমেই আমরা বলে নিতে চাই, আমাদের এই আলোচনাটা শুরু করার আগে আবার একটু পেছন ফিরে যেতে হবে। কেন পেছন ফিরতে হবে না, আমরা যখন গুপ্ত যুগ পড়েছিলাম সেই গুপ্ত যুগের শেষ অধ্যায় থেকে তার পরবর্তী সময়কালের সঙ্গে কিন্তু আজকের আলোচনাটি সংযুক্ত রয়েছে। কাজেই আমরা যদি একটু পেছনে না যাই, যে এই আলোচনাটি আমরা শুরু করতেই পারবো না। ইতিহাসের সরণি ধরে আমরা গুপ্ত যুগ থেকে আমরা যা যা পড়েছি, সেই গুপ্ত যুগের পরবর্তী যে অধ্যায়গুলি বিষয়ে আমরা আলোচনা করেছি, প্রথমেই আপনাদের মনে আছে আমি গুপ্ত যুগ সম্পর্কে বলেছি, গুপ্ত সম্রাটদের কথা, এবং তারপরে আমরা গুপ্ত পরবর্তীকালে যে শক্তি ভারতবর্ষের উত্তর ভারতের বিশেষ করে বেশ কিছুদিন তার আধিপত্য প্রতিষ্ঠিত করেছিলেন, সেটি হলো থানেশ্বর এবং কনৌজকে কেন্দ্র করে যে সাম্রাজ্য, এবং তার অধিকর্তা ছিলেন সম্রাট হর্ষবর্ধন। তিনি সম্রাট ছিলেন না নৃপতি ছিলেন, সমগ্র উত্তর ভারতের অধিপতি ছিলেন কিনা সেটি বিতর্কিত বিষয়। এরপরেই আমরা কিন্তু একে একে, কারণ হর্ষবর্ধনের পরে উত্তর ভারতে আর কোনো শক্তিশালী রাজ্যের প্রতিষ্ঠা হয়নি। আর এই যে গুপ্ত যুগ শেষ হলো এবং তারপরেই শুরু হয়ে গেল ঐতিহাসিকদের মতে অতীত ভারত শেষ হয়ে, অর্থাৎ প্রাচীন ভারত শেষ হয়ে আদি মধ্যযুগ, এই পর্বটির সূচনা হলো। আদি মধ্যযুগের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আঞ্চলিকতা, আঞ্চলিকবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার সঙ্গে সংযুক্ত ছিল ভূমিদান এবং সেই ভূমিদানকে কেন্দ্র করে সামন্ত শাসক ও ভূস্বামীদের উত্থান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গোটা বিষয়টি কিন্তু এই আঞ্চলিকতার সঙ্গে যুক্ত। যদি গুপ্তদের পরে সমগ্র ভারতবর্ষে ঐক্যবদ্ধ শক্তিশালী একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হতো, তবে কিন্তু এই আলোচনাটি করার কোনো প্রয়োজনই
উপলব্ধি করা হতো না। কিন্তু এই যে আঞ্চলিকতা, আমরা আজও জানি যে কেন্দ্রীয় শক্তি যখন দুর্বল হয়ে পড়ে তখনই কিন্তু নানান রকম বিচ্ছিন্নতাবাদ, আঞ্চলিকতাবাদের শুরু হয়। এবং যদি একবার সেই আঞ্চলিকতাবাদের প্রতিষ্ঠা ঘটে রাজনৈতিক রঙ্গমঞ্চে, তবে পুরো গোটা যে ইতিহাসের বিভিন্ন সম্পর্ক, অর্থাৎ তার সঙ্গে মেবি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি বিভিন্ন ফ্যাক্টর গুলো কিন্তু তার বিষয়গুলি তার অঙ্গীভূত হয়ে যায়। কারণ রাষ্ট্রীয় ব্যবস্থাই কিন্তু, আমি বারে বারে বলেছি, রাষ্ট্রীয় ব্যবস্থাই কিন্তু আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা, সামাজিক, সাংস্কৃতিক নিশ্চয়তাকে স্থির করে। এই যে পিরিয়ডটার কথা বলা হচ্ছে 600 থেকে 1200, যদি আমরা এই সময়কালটাকে অ্যানালিসিস করি তবে আমরা কি দেখতে পাবো? আমরা আগের দিন বলেছি 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের, কনৌজ রাজ হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল এবং তারপর কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তির সংগ্রাম শুরু হয়। এই ত্রিশক্তির সংগ্রামে কারা যোগদান করেছিলেন? না, পূর্ব ভারতের পাল, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট এবং উত্তর ও পশ্চিম ভারতের প্রতিহার শক্তি। আজ যখন আমরা ভূমি দান বা ভূমি সম্পর্কিত বিষয়টি আলোচনা করতে এসেছি, তখনও কিন্তু আমরা দেখব যে এই তিনটি শক্তি তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রাজাদের রাজত্বকালে একাধিক ভূমি দান করেছেন, একাধিক। এবং এই সময়ের বিভিন্ন তাম্রপত্র, যাকে শাসন, রাজকৃত শাসন প্রভৃতি বিভিন্ন ভাবে অভিহিত করা যায়। এছাড়া সাহিত্যিক উপাদানের মধ্যে আমরা যাজ্ঞবল্ক্য স্মৃতি, বৃহস্পতি স্মৃতি এবং একজন চৈনিক লেখকের রচিত পুস্তক, সেই পুস্তক চৌজুকিয়া চুফানচি, এই যে পুস্তকটি, তার চৌজুকিয়া রচিত চুফানচি, এই পুস্তকটি কিন্তু এই অন্তর্বর্তীকালের ভূমিদান, রাজস্ব ব্যবস্থা, কৃষিজ সম্পর্ক প্রভৃতি বিষয়ে বিশেষ আলোকপাত করে। এছাড়া কৃষি পরাশর গ্রন্থটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। এর থেকে সেই সময়কালে কৃষি ব্যবস্থার কিরূপ অগ্রগতি হয়েছিল বা অবনতি হয়েছিল, এই পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। আবার এবার যদি আমরা সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে দু একটি নাম করি। খলিমপুর তাম্র শাসন, রাষ্ট্রকূট, এটি ধর্মপালের, পালরাজ ধর্মপালের সময়কার। এরপরে আমরা দেখতে পাচ্ছি তার উত্তরসূরি দেবপালের নালন্দা শাসন, এবং ওদিকে যদি আমরা রাষ্ট্রকূটদের কথা ধরি, রাষ্ট্রকূটরাজ অমোঘ বর্ষের শাসন। এছাড়া প্রতিহার, পল্লব, চোল, চালুক্য
প্রভৃতি রাজগণ তাদের বিভিন্ন লেখতে এই ভূমি অনুদান সম্পর্কে বলেছেন। এই যে বিষয়টি, এটা অত্যন্ত আকর্ষণীয়। কেন? সময়টা কিন্তু খুব জটিল। যখন কোনো বৃহৎ শক্তি নেই, চারিদিকে শুধু আঞ্চলিকবাদ এবং কেন্দ্রীয় শক্তির প্রতি আনুগত্য প্রদর্শনের কোনো ধ্যান ধারণাই সেই সময় রাজাদের মনে নেই, এবং এই কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের আবির্ভাব হয়েছিল। এবার এই তিনটি শক্তি যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, তখন তাদের অধীনে যে সামন্ত রাজারা ছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছেন, কারণ প্রত্যেকেই চায় নিজের ক্ষমতাকে, শক্তিকে বৃদ্ধি করতে। ক্ষমতার যে লোভ, সেই ক্ষমতার লোভ থেকেই কিন্তু ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। এই লোভটা অনেক রকমের। অর্থের প্রতি লিপ্সা, সাম্রাজ্য বিস্তারের প্রতি লিপ্সা, আরো বেশি সংখ্যক জনপদ এবং তাদের যে সমস্ত সাবজেক্টসরা, তাদের কৃষকরা, তাদের প্রজারা, তারপরে মন্দিরগুলি, তার উপর যে কৃষি জমি, তার উপর আধিপত্য বিস্তারের যে আকাঙ্ক্ষা ইত্যাদি বিভিন্ন আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্যেই কিন্তু ইতিহাসে বারংবার দ্বন্দ্ব কলহ হয়েছে। সবাই তো আর মহামতি অশোকের মতো হয় না। তবুও অশোকের, আমরা জানি অশোকের, মৌর্য সম্রাট অশোকের কলিঙ্গ বিজয়, এই কলিঙ্গ বিজয়ের পরেই কিন্তু তিনি ভেরি ঘোষ তু ধম্ম ঘোষ ভব, অর্থাৎ আজ থেকে আমি যুদ্ধ বিজয় বন্ধ করে ধর্ম বিজয় শুরু করলাম। এর কারণ কি ছিল সেটা নিয়ে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত আছে, কিন্তু আমরা যে পর্বের আলোচনা করেছি, অর্থাৎ গুপ্ত যুগ থেকে এই যে আমরা মুসলিম বিজয় পর্যন্ত, সেইখানে আমরা কি দেখেছি যে বরং কেউ কিন্তু অর্থের লিপ্সা তাদের কখনো কমেনি, রাজ্য বিজয়ের আকাঙ্ক্ষা তাদের কমেনি। যতদিন তারা ক্ষমতায় ছিলেন, যতদিন তাদের শক্তি ছিল, এই নেশা, রাজ্য বিজয়ের নেশা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এই যে সময়টা, অর্থাৎ গুপ্ত যুগের শেষ পর্যায় থেকে মুসলিম আগমনের পূর্ব পর্যন্ত, এই সময়কালটা ধরেই কিন্তু এই ভূমি দান সংক্রান্ত আলোচনাটি এই ইউনিট 13-তে কেন্দ্রীভূত হয়েছে। এই যে ভূমি দান, ভূমি আমরা আজও জানি ভূমি একটি গুরুত্বপূর্ণ আমাদের সম্পদ। এই সেরকম আমরা যদি ইতিহাসের পাতায় যাই, রাজারা তারা কিন্তু ভূমি অর্জনের জন্য নতুন নতুন এই যে রাজ্য বিজয় করছেন, সেটিও তো ভূমি, নতুন ভূমি পাবেন, তার যে আকাঙ্ক্ষা, সে ভূমি হচ্ছে কিন্তু একটা প্রধান একটা ইউনিট। আমরা প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি একটা যে সাম্রাজ্য, তাকে রাষ্ট্র, তাকে বিষয়, কখনো ভক্তি, আবার নাডু, বালানাডু ইত্যাদি বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে, এবং সর্বশেষ ইউনিটটি সেটি হলো গ্রাম। এই যে গ্রাম, এই গ্রামে কিন্তু
আমাদের কৃষিজ সম্পদের মূল উৎস, এবং রাজারা যে রাজস্ব পেতেন সেখানে কিন্তু ভূমি রাজস্ব একটি গুরুত্বপূর্ণ একটা উপাদান ছিল রাজস্বের। এবং এই ভূমি রাজস্ব কাদের থেকে পেতেন তারা? না, কৃষকদের থেকে। তাহলে ভূমি রাজস্ব, কৃষি সম্পদ, এগুলি কিন্তু রাজকোষাগারকে পরিপূর্ণ করত। অন্যান্য বিভিন্ন যে উৎস ছিল সেগুলি ছাড়াও এই ভূমি উপাদান বা ভূমি রাজস্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি রাজস্ব অর্থাৎ ভূমি কারা কর্ষণ করছে? কৃষকরা। তাহলে কৃষকরা তাদের ভালো মন্দ, তারা অত্যাচারিত হচ্ছেন না তারা সুখে স্বাচ্ছন্দ্যে আছেন, তারা কি ধরনের ভূমি কর্ষণ করছেন? সেটি উর্বরা না অনুর্বরা, সেটি একেবারে রুক্ষ নাকি অরণ্য অঞ্চল, এই বিষয়গুলি কিন্তু এই ইউনিটে প্রাধান্য পেয়েছে। যদি ঊষর হয় তবে তার রাজস্ব একরকমের নির্ধারিত হতো, যদি সেটি ফলনশীল হয় এবং প্রচুর কৃষি সম্পদ সেখান থেকে পাওয়া যেত তবে তার যে ভূমি রাজস্ব সেটিও অন্যভাবে নির্ধারিত হতো। তাহলে এই যে ভূমি, এই ভূমি কিন্তু এই ইউনিটের আলোচনার প্রধান প্রাণ কেন্দ্র বলা যায়। আজকালকার দিনে আমরা যেমন ব্রাহ্মণদের বস্ত্র দিই বা ছাতা দিই বা অর্থ প্রদান করি এবং নানান উপঢৌকন দেওয়া হয়, ঠিক সেইভাবেই কিন্তু আমরা কেন দিই ব্রাহ্মণদের? না, পুণ্য লাভের আশায়। যে দেব দ্বিজে যদি ভক্তি থাকে তবে কিন্তু দ্বিজকে দান করলে কি হয়? দেবতা তুষ্ট হয়। যেমন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, ব্রাহ্মণ দেব ভব। অর্থাৎ ব্রাহ্মণ যিনি তার যজমানের হয়ে পুজো করছেন সেই ব্রাহ্মণকে আমি দান করি, আমি কিন্তু ব্রাহ্মণকে দিচ্ছি মনে করে দিই না, আমি ঈশ্বরকে নিবেদন করছি এই মনে করেই করি যে আমার পুত্র কন্যা আমার পরিবার সবাই ভালো থাকবে। রাজারাও কিন্তু তাই করতেন, তারা এই ব্রাহ্মণদেরকে তারা বিভিন্ন সময় তারা ভূমি দান করেছেন। শুধু রাজা নয়, রাজকুমার, রাজকুমারী বা রাজ পরিবারের অন্যান্য সদস্যরা তারা একদিকে যেমন ব্রাহ্মণদেরকেও দান করতেন, তেমনি আবার বিভিন্ন মন্দিরকে অর্থাৎ দেবালয়কে, ধর্মীয় প্রতিষ্ঠানকেও তারা দান করতেন। যখন ব্রাহ্মণকে দান করছেন তখন ব্রহ্মদেব, যখন মন্দিরকে দান করছেন তখন দেবদেব ইত্যাদি বিভিন্ন নামে কিন্তু এটি অভিহিত করা হয়। আবার শুধু ব্রাহ্মণ নয়, রাজারা কিন্তু এই ক্ষেত্রে কোন উদারতার একটা দৃষ্টিভঙ্গি রাখতেন। যদি রাজা হিন্দু ধর্মাবলম্বী হতেন তবেও কিন্তু তিনি বৌদ্ধ ও জৈনদেরও তিনি কিন্তু ভূমি দান করতেন। এই দানকে বলা হচ্ছে পল্লী চন্দ। তাহলে ব্রহ্মদেব, দেবদেব আর বৌদ্ধ আর জৈনদের দান করলে পল্লী চন্দ। এইবারে তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে এই ভূমি দান রাজারা দীর্ঘদিন থেকেই বহু গুপ্তদের আগেও আমরা এরকম ছোটখাটো দানের কথা দেখেছি যে রাজারা নিজেদের পুণ্যের আশায়, এবং ব্রাহ্মণরা যে দান পেতে সেটা কিন্তু সব সময় আগে গুপ্তদের আগে যে নিষ্কর হতো
তা নয়, কখনো কখনো নিষ্কর হতো, কিন্তু সব সময় যে নিষ্কর হতো সে কথা বলা যায় না, বা বংশ পরম্পরায় তারা ভোগ করতে পারবে সে বিষয়েও সেরকম কোনো উল্লেখ নেই। কিন্তু গুপ্ত যুগ থেকে যে বিষয়টি বিশেষভাবে প্রচলিত হলো সেটি হলো অগ্রহার ব্যবস্থা। অর্থাৎ বংশ পরম্পরায় ব্রাহ্মণরা যখন রাজাদের থেকে এই নিষ্কর জমি ভোগ করতে শুরু করলেন, তারা যখন অনুদান পেলেন রাজাদের কাছ থেকে নিষ্কর জমি, এই ব্যবস্থাটি ইতিহাসে অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। এই অগ্রহার ব্যবস্থাকে কেন্দ্র করে ঐতিহাসিক রাম শরণ শর্মা, BNS যাদব, DD কোশাম্বী তারা মন্তব্য করেছেন যে এই অগ্রহার ব্যবস্থায় ভারতবর্ষে সামন্ত প্রথার জন্ম দিয়েছিল। এই সামন্ত প্রথা ভারতে ছিল কি ছিল না এটি একটি বিতর্কিত বিষয়, কিন্তু ঐতিহাসিক RS শর্মা তার ভূমি অনুদান প্রভৃতি বিষয়ে যে বক্তব্য রেখেছেন সেগুলি অত্যন্ত মৌলিক। তিনি তার ইন্ডিয়ান ফিউডালিজম এই গ্রন্থে এবং হাউ ফিউডাল ওয়াজ ইন্ডিয়ান ফিউডালিজম এই প্রবন্ধে তিনি একদিকে যেমন তার সামন্ত প্রথার তত্ত্বটিও রেখেছেন, আবার ভূমি অনুদান সংক্রান্ত বিষয়গুলিও তিনি তুলে ধরেছেন। তিনি যে মতামত দিয়েছেন বা DD কোশাম্বী যে মতামত দিয়েছেন তার বিরুদ্ধবাদীদের মধ্যে আমরা ঐতিহাসিক দীনেশ চন্দ্র DC সরকার, দীনেশ চন্দ্র সরকার, আমরা ব্রজদুলাল চট্টোপাধ্যায়, হরবংশ মুখিয়া, নোবারু কারাসীমা প্রভৃতি বিভিন্ন ঐতিহাসিকদের নাম পাই। তারা যে RS শর্মা যে মতামতগুলি দিয়েছেন সামন্ত প্রথা সম্পর্কে সেগুলির বিরুদ্ধতা করেছেন, কিন্তু ভূমি অনুদান বিষয়ে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ক্ষীণভাবে যেন এই RS শর্মার, ঐতিহাসিক RS শর্মার কিছু কিছু মন্তব্যকে মেনে নিয়েছেন। তাহলে এই যে সময়টা যখন কোনো রাজ শক্তি কেন্দ্রীয় ছিল না, সারা ভারতব্যাপী একটা আঞ্চলিকবাদ, এই সময়কালে যে ভূমি এবং তার অনুদানকে কেন্দ্র করে অগ্রহার ব্যবস্থাকে কেন্দ্র করেই কিন্তু তীব্র জটিলতা এবং পরবর্তীকালের ঐতিহাসিক বিতর্কের সূত্রপাত হয়েছিল। তার মধ্যে প্রথমেই আমরা যেটা উল্লেখ করব যে এই ভূমি দান রাজারা দিয়েছিলেন কিনা এবং কোন কোন রাজা, দু একজন রাজার নাম উল্লেখ করব। প্রথমেই আমরা একটু আগেই ধর্মপালের খলিমপুর তাম্র শাসনের কথা আলোচনা করেছি। একইভাবে আমরা পালরাজ দেবপালের কথা উল্লেখ করতে পারি, যিনি মুঙ্গেরে মেসিকা নামক একটি গ্রাম তিনি একজন জনৈক ব্রাহ্মণকে দান করেছিলেন নিষ্কর। একইভাবে সিংহরাজ বালপুত্র দেবের অনুরোধে তিনি নালন্দা বৌদ্ধ বিহারকেও তিনি প্রচুর গ্রাম এবং ভূমি দান করেছিলেন। ইতিমধ্যেই কিন্তু এই নালন্দা বৌদ্ধ বিহার প্রভূত সম্পত্তির অধিকারী ছিলেন। এবার
দেবপাল যখন আরো গ্রাম দিলেন তখন তার সম্পদ আরো বেড়ে গেল। দেখা যাচ্ছে যে তারা মোটামুটি ভাবে প্রচুর ভূ সম্পত্তির অধিকারী হয়েছে। আর এবার যদি আমরা পালরাজ মহীপালের কথা ধরি, তিনিও কিন্তু পুন্ড্রবর্ধন ভুক্তি অর্থাৎ উত্তরবঙ্গে তিনি কয়েকটি গ্রাম বৌদ্ধকে দান করেছিলেন, বৌদ্ধ এবং আবার জনৈক ব্রাহ্মণকেও দান করেছিলেন। জনৈক বৌদ্ধ এবং জনৈক ব্রাহ্মণকে দান করেছিলেন। এই যে ব্রাহ্মণকে তিনি যেটা দান করলেন, সেখানে যে বিষয়টি বলা হলো তাম্র শাসনে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি কি? এতক্ষণ আমরা নিষ্কর নিষ্কর এই বিষয়টি উল্লেখ করেছি, কিন্তু যে ভূমি অনুদান দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে আপনাকে কোনো কর রাজাকে প্রদান করতে হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই অঞ্চলে যে প্রজা, অরণ্য, পুকুর, ফল ফলাদি, শস্য ক্ষেত্র সবকিছু আপনার অধীনে থাকবে এবং সেইখান থেকে যে রাজস্ব প্রাপ্তি হবে সেটি আপনার প্রাপ্য হবে। অর্থাৎ রাজার কোনো যে পাল সম্রাট যিনি দিলেন ওই অনুদান তার হাতে আর ওই জমি থাকছে না। শুধু তাই নয়, তাহলে তিনি তাকে কর আদায়ের অধিকার দিচ্ছেন, এটাও একটা প্রশাসনিক অধিকার। এর উপরে বলা হচ্ছে যে 10 অপরাধে তিনি তার ওই অঞ্চলে প্রজাদের দণ্ড দিতে পারেন। এর মধ্যে অসত্য ভাষণ, অসংলগ্ন ভাষণ, অসত্য আচরণ, পর স্ত্রীর প্রতি আসক্তি ইত্যাদি বিভিন্ন মেনশন করে দেওয়া হয়েছিল যে এইটি হচ্ছে 10টি অপরাধ। তাহলে আমরা কি দেখছি যে রাজার হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা কিন্তু চলে গেল সেই ব্রাহ্মণ বা সেই বৌদ্ধ, যিনি কালে দিনে একজন ভূস্বামী হয়ে উঠলেন। তাহলে এতদিন পর্যন্ত রাজা এবং কৃষকের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু ডক্টর শর্মা বলছেন যে এই যে ব্যক্তিটি যাকে অনুদান দেওয়া হয়েছে তিনি কিন্তু রাজা এবং কৃষকের মধ্যে মধ্যস্বত্বভোগীর কাজ করছেন। মধ্যস্বত্বভোগী অর্থাৎ তিনি মাঝখানে এসে গেলেন এবং একই সঙ্গে তিনি করও পাচ্ছেন, তার দণ্ড দেওয়ার অধিকারও তার রইল। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি ইচ্ছা করলে তিনি প্রয়োজনে তার অধীনস্থ ব্যক্তিকেও তিনি তার থেকে কিছু জমি অনুদান দিতে পারেন। এইভাবে কিন্তু সেই ব্রাহ্মণও সামন্ত, সেই সামন্ত আবার আধা সামন্ত, এইভাবে একটা পিরামিডিক্যাল একটা সমাজ তৈরি হয়ে যাচ্ছে। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বলা হয়েছে যে যে বিভিন্ন জমিগুলি ছিল সেটির যে ভাগীদার তার মধ্যে প্রথমে রয়েছে মহীপতি বা রাজা, তারপরে ক্ষেত্রস্বামী, তারপরে কৃষক বা কর্ষক এবং শেষ হচ্ছে উপসত্ত্বাধিকারী। একজন সামন্ত থেকে অনেক সামন্তের জন্ম হচ্ছে এবং এইভাবেই কিন্তু একটা বিচ্ছিন্নতাবাদ সারা যে রাজ্য বা সাম্রাজ্যকে ধীরে ধীরে ছেয়ে ফেলছে।
এখানে ডক্টর শর্মার মতে এখানে বঞ্চিত কারা হচ্ছেন না রাজা স্বয়ং। কেন? তিনি তো আর ওই অঞ্চলের যে কর সেটি দিয়ে তো তিনি আর তার কোষাগার পূর্ণ করতে পারছেন না, তিনি তো সেটা ছেড়ে দিয়েছেন জনৈক ব্রাহ্মণ বা বৌদ্ধ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে। এটি একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে কৃষকের সঙ্গে রাজার যে একটা সম্পর্ক ছিল সরাসরি, সেইটি শেষ হয়ে যাচ্ছে। তৃতীয়ত, যে সামন্ত, যে আবার তার অনুগত সামন্ত তৈরি করছে, তারা কিন্তু রাজার প্রতি অনুগত নয়, তারা তার উচ্চতন যে সামন্ত বা যে ব্রাহ্মণ তার প্রতি অনুগত। কাজেই যখন সম্রাট বা রাজা নৃপতি এই রাজবংশের যখন দুর্বলতা দেখা দিচ্ছে, তখন ধীরে ধীরে সামন্ত, আধা সামন্ত তারা বিদ্রোহ ঘোষণা করছে, স্বাধীনতা ঘোষণা করছে এবং আস্তে আস্তে তারা নিজেদের মতো স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করছে। এই যে আমি একটা পিরামিডিক্যাল একটা সামাজিক একটা অবস্থার কথা বললাম, যেখানে একটা পিরামিডের আকারে সে ভূমির উপরে কার কার অধিকার আছে আমি সেটি বললাম। এই যে ভূস্বামীরা, তারা কিন্তু আবার নানা উপাধি নিচ্ছেন, মহামণ্ডলেশ্বর, মণ্ডলেশ্বর, মণ্ডলিক প্রভৃতি বিভিন্ন উপাধি তারা গ্রহণ করছেন। আর এই যে যে আমি ব্রহ্মদেও তারপরে দেবদেও এই বিষয়টি বললাম, সেখানে এটি হচ্ছে ধর্মীয় অনুদান। আবার ধর্ম নিরপেক্ষ অনুদানও ছিল। সেটি কি না, যখন একজন রাজা তার অধীনে যে রাজ কর্মচারীদের যখন এক একটা অঞ্চল অনুদান হিসাবে দিয়ে দিচ্ছেন, তখন তারা তার অধীনে সামন্ত রাজা হিসাবে পরিগণিত হচ্ছেন এবং সেই সামন্ত রাজাদেরও কিন্তু তিনি কর আদায়ের অধিকার দিচ্ছেন। কর আদায় এবং তা ব্যবহারে তার বিনিময়ে তাকে কি করতে হবে না, যুদ্ধকালীন সময়ে তাকে সৈন্য দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে রাজাকে সাহায্য করতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই 600 থেকে 1200 এই সময়কালে ভূমিগুলি টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। যখন কোনো জনৈক ব্যক্তিকে দিচ্ছেন তিনি রাজা, তখন তিনি তো নিজে সেটা ভূমি কর্ষণ করতে পারছেন না, ব্রাহ্মণ বলুন বা বৌদ্ধ বলুন। তখন সেই ব্রাহ্মণ তার অধীনে আবার একজন কৃষককে নিযুক্ত করছেন, কিন্তু সেই কৃষকের কিন্তু ভূমির উপরে কোনো অধিকার থাকছে না। এর ফলে কি সৃষ্টি হচ্ছে, ল্যান্ডলেস লেবারার, ভূমিহীন কৃষক। সেই ভূমিহীন কৃষক আর উপস্থিত হলো ইজারাদার, উপসত্ত্বাধিকারী কিছু কৃষক, তারা লিজ নিলেন জমি, তাদেরকে বলা হলো তোমরা এত টাকা দাও রেন্ট, রেন্টের বিনিময়ে তোমরা সেই জমিটি চাষ করো। এই যে আমরা দেখতে পাচ্ছি মধ্যস্বত্বভোগী কিন্তু একজন নয়, মানে যিনি অরিজিনালি অনুদানটি প্রাপ্ত হয়েছিলেন কেবল তিনি নন, রাজা এবং কৃষকের মাঝে তারপরে আরো অনেকগুলি ধাপ রয়েছে। ডক্টর শর্মার মতে বঞ্চিত হচ্ছে কৃষকরা। কেন?
কৃষকদের সঙ্গে রাজার কোনো সম্পর্ক নেই। আর এই যে অনুদান প্রাপ্ত যারা সামন্ত শাসক, তারা ইচ্ছা মতো তাদের পছন্দ অনুযায়ী প্রজাদের উপরে, কৃষকদের উপরে কর আরোপ করতেন। এই কর বিভিন্ন রকমের, যে রাজাদের শাসনে, তাম্র শাসনে এই করের উল্লেখ আছে। কি পাল রাজা বলুন, কি প্রতিহার রাজ, রাষ্ট্রকূট রাজ, তাদের বিভিন্ন শাসনে কিন্তু এই করের উল্লেখ আছে। আরেকটি বিষয় বলি, যে অনেক সময় কোনো ভালো কাজ করলে তার রিওয়ার্ড হিসাবেও, পুরস্কার হিসাবেও ভূমি অনুদান দেওয়া হতো, নিষ্কর ভূমি অনুদান দেওয়া হতো। এরকমই একটি পাওয়া যায় রাষ্ট্রকূটদের, যে গুজরাটের যে সামন্ত রাজা ছিলেন কর্করাজ, তিনি জনৈক শিক্ষককে ভূমি অনুদান দিয়েছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে ওই অনুদান প্রাপ্ত ভূমিতে কোন সৈন্যরাও প্রবেশ করতে পারবে না। অর্থাৎ একদিকে যেমন তিনি কর উপভোগ করছেন, অথচ রাজাকে সেই কর দিতে হচ্ছে না, প্রশাসনিক অধিকার ভোগ করছেন, আবার নিশ্চিন্তে নিরুপদ্রবে যাতে তিনি সেই ভূমিকে তিনি শাসন করতে পারেন, তার যে স্বীকৃতি সেটিও কিন্তু যে দাতা তার শাসনে বলে দেওয়া হচ্ছে। এই যে বিচ্ছিন্নতা, এটা কিন্তু একটি বড় জিনিস এবং এটা সমাজ বা রাষ্ট্রের পক্ষে শুভ হয়নি। অনেক সময় দেখা যেত যে যখন যে সপ্তম খ্রিস্টাব্দের প্রথম দিকে অধ্যাপক রণবীর চক্রবর্তী তিনি বলছেন যে ভূমিগুলো বিভিন্ন রকমের হতো এবং অনেক সময় যে এই যে যেটা আমি বিভিন্ন ভূমির কথা বললাম, কোনোটা ঊষর, কোনোটা ফলনশীল ইত্যাদি, কোনোটা অরণ্য, অনেক সময় দেখা যেত ভূমি ক্রয় করে সেই ভূমি আবার ব্রাহ্মণদের অনুদান দেওয়া হচ্ছে এবং তার জন্য রাজার কাছে বিশেষ বিভাগ ছিল, সেই বিভাগে আগে আবেদন করতে হতো। পুষ্টপাল সেই বিষয়টি, যারা রেকর্ড কিপার, সেইটা অনুসন্ধান করে তারপরে স্বীকৃতি দেওয়া হতো। এরপর সেই ভূমিটি ছাইয়ের দ্বারা বা প্রস্তর খণ্ড দ্বারা সেটি কি করা হতো, সেটা একটা দাগ টেনে দেওয়া হতো যে এই অঞ্চলটি হচ্ছে সেই ব্যক্তি। এবং এই ক্ষেত্রে রণবীর চক্রবর্তী তিনি তার পুস্তকে তিনি কুল্ল বাপ, দ্রোণ বাপ, আরো বাপ ইত্যাদি বিভিন্ন পরিমাপের কথা, অর্থাৎ যে কোনো জিনিস সেটি যখন ক্রয় বিক্রয় হচ্ছে তখন তার একটা মাপ আছে। একটা জমি, আজকাল যখন জমি কেনা হয় তখন একটা মাপ ঝোঁক নিশ্চয়ই করা হয়, তাহলে সেই সময় এই কুল্ল বাপ, দ্রোণ বাপ প্রভৃতি ছিল জমির পরিমাপ। তাহলে একটা বিষয় আবার আমি বলছি, ওই যে নিষ্কর জমি, অগ্রহার জমি, তার অধীনে যে কৃষকরা বাস করতেন, যে ধর্মীয় প্রতিষ্ঠান ছিল, সব কিন্তু অধিকারী ছিলেন সেই যে ব্যক্তি যিনি ওই অনুদান পেয়েছেন। আর কৃষকদের কি কি কর দিতে হতো, তাদের ভোগ, ভাগ, হিরণ্য, তাদের গোকর, তাদের জল কর প্রভৃতি বিভিন্ন কর, এবং শাসনে আদি শব্দটি লেখা থাকায়, অর্থাৎ আমরা যে বলি না ইত্যাদি এটসেট্রা এটসেট্রা, মানে এর কোনো শেষ নেই। যখন যেমন প্রয়োজন মনে করতেন সেই সামন্ত যে ব্যক্তি
তিনি কিন্তু প্রজাদের উপর সেই করের বোঝা চাপাতেন। তাই ডক্টর শর্মা বলছেন প্রজারা নিদারুণ ভাবে অত্যাচারিত হতেন এবং যে ভূমির যে কৃষির যে উপকরণ তার উপরেও তাদের কোনো অধিকার ছিল না। শুধু তাই নয়, তাদের বলপূর্বক শ্রম বা বৃষ্টি প্রদান করতে হতো। তাদের এই যে বৃষ্টি শব্দটি এবং ভূমির যে কৃষির উপকরণের উপর তাদের কোনো অধিকার নেই, এর থেকেই কিন্তু ডক্টর শর্মা এই সামন্ত প্রথার বিষয়টি উল্লেখ করেছেন। আর যে সমস্ত দেবদেহ যে অনুদানগুলি ছিল, যখন কোনো মন্দিরকে দেওয়া হচ্ছে, এটা একেবারেই এক্সপেক্টেড নয় যে পুরোহিতরা গিয়ে হাল চালাবে। তাহলে তারাও আবার কৃষকদের সঙ্গে বন্দোবস্ত করত। এইভাবে সেই কৃষক যে জমিটি চাষ করছে সেই কৃষককেও কর দিতে হতো, কিন্তু জমির উপর তাদের কোনো অধিকার ছিল না। এর কারণটা কি? এটা একটা আবদ্ধ, এই যে একটা আবদ্ধ একটা সমাজ তৈরি হচ্ছে, এর কারণ হিসাবে, এবং এই যে কৃষকরা যে ফসল ফলাচ্ছে সেই ফসল কিন্তু কোনোটাই তারা নিজেদের প্রয়োজনে ফলাচ্ছে না বা তার সারপ্লাস হচ্ছে না, যেটুকুন তারা তাদের প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য। তাহলে ডিপ্রাইভ কারা হচ্ছেন? কৃষকরা ডিপ্রাইভ হচ্ছেন। এর কারণটা কি? এর কারণ হিসাবে বলা হচ্ছে যারা সামন্ত প্রথার তত্ত্বের অবতারণা করছেন তারা বলছে যে এই অন্তর্বর্তীকালে নগর ধ্বংস হয়েছিল এবং বাণিজ্য ধ্বংস হয়েছিল, কারিগরি শিল্পের ধ্বংস হয়েছিল এবং তার ফলে মুদ্রা হ্রাস প্রাপ্ত হয় ইত্যাদি বিভিন্ন কারণে যে চাপটা গিয়ে পড়ে কৃষির উপরে। এমনকি যারা কারিগর তারাও তাদের পেশা হারিয়ে তারা কৃষি কাজ করতে শুরু করে। যদিও কীর্তিনারায়ণ চৌধুরী, ব্রতীন্দ্রনাথ মুখার্জি, হরবংশ মুখিয়া, চম্পক লক্ষ্মী তারা এই তত্ত্বগুলি স্বীকার করেননি এবং বলছেন যে সেই সময় নগরায়ন হয়েছিল, হয়তো সেটি আগের মতন ছিল না, মুদ্রাও ছিল, বাণিজ্য ছিল, যে কাবেরী পত্তনম এটিকে কেন্দ্র করে যে বাণিজ্য, এই বিষয়গুলি আজকে গুরুত্বপূর্ণ নয়। আজকে ভূমি এবং তার রাজস্ব এবং সেই সম্পর্কিত যে সম্পর্ক সেটি গুরুত্বপূর্ণ। তাহলে যে কৃষির যে প্রাণকেন্দ্র কৃষক তারা কিন্তু তাদের মর্যাদা হারাচ্ছেন। এই তত্ত্বটি যারা বিশ্বাসী অর্থাৎ ডক্টর শর্মা, ডক্টর ডিডি কোশাম্বী তারা বলছেন 600 খ্রিস্টাব্দের আগে আমরা কুটুম্বিক, আমরা গহপতি, কুটুম্বিক, মহত্তর প্রভৃতি শব্দগুলি শুনেছি। এর মানে কি? এরা হচ্ছে স্বাধীন কৃষক। কিন্তু আমরা যেই মাত্র 600 খ্রিস্টাব্দে থেকে 1200-তে ঢুকলাম তখন আমরা হলকর, হালিক, কর্ষক, কৃষি বলধন প্রভৃতি শব্দগুলি পাচ্ছি। গহপতি কুটুম্বিক তারা কিন্তু স্বাধীন কৃষক, অর্থাৎ তারা করের বিনিময়ে তারা চাষ করতেন এবং প্রত্যেকেই তারা তাদের ভূমির মালিক ছিলেন। কিন্তু যেই মাত্র অগ্রহার ব্যবস্থা, ব্রহ্মদেও, দেবদেও প্রভৃতি শুরু হলো এবং রাজ কর্মচারীদের ভূমি দেওয়া শুরু হলো, তখন থেকে কিন্তু এই যে কৃষকরা যারা স্বাধীন কৃষক ছিল তারাও কিন্তু স্বাধীন ভূস্বামী ছিল, তারা কিন্তু টেনেন্টে, ভাড়াটে কৃষকে পরিণত হলো, তারা কর্ষকতে পরিণত হলো, তারা করের বোঝা বহন করত কিন্তু
তাদের কোনো স্বাধীনতা ছিল না এবং উপকরণের উপরেও তাদের অধিকার ছিল না। হরবংশ মুখিয়া তিনি যদিও শিকার এবং নবুরু কারাসীমা তারা যদিও এই সামন্ত প্রথা স্বীকার করছেন না, কিন্তু তবুও এ বিষয়ে একমত যে কৃষকরা কোনো কোনো ক্ষেত্রে তারা জমি থেকে তাদেরকে উৎখাত করা হয়েছিল। কিন্তু হরবংশ মুখিয়া একেবারেই একমত নন যে কৃষির উপকরণের উপরে তাদের কোনো অধিকার ছিল না। এবং ডিসি সরকার তিনি বলছেন যে একথা একেবারেই মানা যায় না যে এই যে অনুদানগুলি এগুলি অহস্তান্তরযোগ্য ছিল। তার মতে যে অনুদান প্রাপ্ত ব্যক্তির মৃত্যুর পরই সেটি আবার যে দাতা তার কাছে অর্থাৎ রাজার কাছে ফিরে যেত। তিনি উড়িষ্যার কর শাসনের ভিত্তিতে তিনি এই বিষয়টি প্রতিষ্ঠা করেছেন। নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস এই গ্রন্থে তিনি বলেছেন যে রাজাদের যে পুণ্য লাভের আকাঙ্ক্ষা এবং ব্রাহ্মণদের যে জমির আকাঙ্ক্ষা, ভূমির আকাঙ্ক্ষা, তার ফলে কিন্তু এই ভূমি অনুদানের সূত্রপাত এবং এই ভূমি দানের ফলে ভূমির বিস্তার এবং বসতির বিস্তার আরো অধিক হয়েছিল। আমরা যে দক্ষিণ ভারতের বিভিন্ন আলোচনা করেছি সেখানে দেখছি রাজারা ব্রাহ্মণদের আহ্বান করতেন যে আপনারা আসুন, এসে যেই সমস্ত অনাবাদী জমিগুলি সেখানে এসে আপনারা বসবাস করুন এবং তাকে কর্ষণযোগ্য জমিতে পরিণত করুন। তাহলে এর ফলে কি হচ্ছে? এর ফলে যে কর্ষণযোগ্য জমির সংখ্যা বাড়ছে এবং কৃষি সম্পদের পরিমাণ বাড়ছে এবং শুধু তাই নয় যে ভূ সম্পদের পরিমাণ বাড়ছে। রাজার অধীনে মেবি রাজা সেটি নিষ্কর দিয়েছেন, তিনি সেখান থেকে কোনো কিছু পাচ্ছেন না, কোনো কর পাচ্ছেন না, কিন্তু সেই অঞ্চলটি তো রাজার রাজ্যের অভ্যন্তরে, কাজে রাজার যে সীমানা সেটি আরো বিস্তৃত হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বসতি বাড়ছে। বসতি কোথাও যেমন আসাম অঞ্চলে, সেখানে সেই বসতিতে সেখানে খুব স্ক্যান্টি লোক সংখ্যা অর্থাৎ কম, সেখানে মানুষজনের সংখ্যা কম। আবার যদি আমরা বাংলায় আসি তাহলে আমরা দেখব সেখানে ঘন বসতি। রণবীর চক্রবর্তী, অধ্যাপক রণবীর চক্রবর্তী এই প্রতিধ্বনি করেছেন। তিনি বলছেন সাধারণভাবে যে ভূমিগুলি অনুদান দেওয়া হতো সেগুলি কিন্তু অকর্ষণযোগ্য অনাবাদী জমি এবং ঊষর জমি। এবং এই প্রসঙ্গে তিনি প্রাক পাল যুগে যে লোকনাথ শাসক লোকনাথের কথা উল্লেখ করে বলছেন যে তিনি শ্রীহট্ট অঞ্চলে জনৈক ব্রাহ্মণকে অরণ্য সংকুল জমি দিয়েছিলেন। তাহলে অরণ্য সংকুল জমি, সেখানে তো কোনো চাষাবাদ হতো না, সেটা অনাবাদী পড়েছিল। সেই ব্রাহ্মণ তখন সেই ভূমিকে উপযুক্ত করে তাকে কর্ষণযোগ্য করে তোলে। এর একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা মহাভারতেও আমরা পেয়েছি। যারা মহাভারত ভালো করে দেখেছেন, মহাভারতের বিভিন্ন এপিসোড, সেখানে কিন্তু দেখিয়েছে কিভাবে পাণ্ডবরা তারা কৃষ্ণের সহায়তায়, বলরামের সহায়তায় তারা অকর্ষিত যে কাঁটা গাছ যুক্ত যে ঊষর জমিকে তারা আবাদি করে তুলেছিলেন। তাহলে একটা জিনিস
জিনিস দেখা যাচ্ছে, যেহেতু বাণিজ্য কিছুটা হলেও হ্রাস পায়, রাজাদের কিন্তু কৃষি সম্পদ, ভূমি সম্পদ বৃদ্ধি করার দিকে বিশেষ লক্ষ্য ছিল, কারণ ভূমি রাজস্ব একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিপন্ন হয়েছিল। এবং কি করে আরো কৃষি বাড়বে তার জন্য তারা জলসেচ ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছিলেন। এবং আমরা যে জলসেচ ব্যবস্থার বিভিন্ন নমুনা বা উদাহরণ পাচ্ছি, তার মধ্যে বাংলায় আমরা কূপ, উত্তরপ্রদেশে ঘটি যন্ত্র, গুজরাটে বাপি, রাজস্থানে অরঘট্ট প্রভৃতি বিভিন্ন যন্ত্র, যার সাহায্যে কি করা হতো, জমিতে জল দিয়ে কৃত্রিম ভাবে জল দেওয়া হতো। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই সময়কালে কিন্তু মানুষ আর যে ভগবানের যে বৃষ্টি, ন্যাচারাল যে ওয়াটার, তার উপরে কিন্তু আর তারা ডিপেন্ড করে নেই। কি করে তারা পরিখা খনন করে সেচ ব্যবস্থাকে উন্নত করে আরো বেশি পরিমাণ ফলন ফলাবে, সেই দিকে কিন্তু তারা মনোযোগ দিয়েছে। এবং আমরা বারিধি, সমুদ্র ইত্যাদি বিভিন্ন যে শব্দগুলো আমরা দেখেছি, এইগুলি প্রত্যেকটি জল সেচের সঙ্গে রাজারা তাদের নামের সঙ্গে কিছুটা সংযুক্তি রেখে এই যে বিষয়গুলি তারা প্রযুক্ত করতেন জল সেচের ক্ষেত্রে। আমরা দেখেছি যে কুন্তল দেশের কাকুৎস্থ বর্মন, তিনি একটি বিরাট একটি পরিখা খনন করেছিলেন জল সেচের জন্য। এবং আমরা সুদর্শন, যে গুজরাটের যে সুদর্শন হ্রদের কথা জানি, যেটা আদিতে চন্দ্রগুপ্ত মৌর্য সময় হয়েছিল, তারপরে সেটি একটু ভেঙে যায় এবং শেষ এটার যে রিপেয়ার সেটি হয়েছিল গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের রাজত্বকালে। তাহলে রাজারা যেমন অনুদান দিচ্ছেন, তেমনি আবার কিন্তু তারা কি করে চাষবাস ভালো হবে সেই বিষয়টিকেও কিন্তু তারা বিশেষ গুরুত্ব দিয়ে তারা দেখেছিলেন। এবং শুধু তাই নয়, যে এই সামন্ত প্রথা, এই বিষয়টিকে যারা গুরুত্ব দিয়েছেন, তারা বলেছেন যে বিশেষ করে মার্ক্সবাদী যারা ঐতিহাসিক ছিলেন, তাদের বক্তব্য যে আমরা যদি ইতিহাসের পাতায় দেখি, তবে কোনো দিনই কিন্তু কৃষকরা স্বাধীন ভূস্বামী বা স্বাধীন কৃষক হিসাবে তারা তাদের ভূমি কর্ষণ করতেন না, কারণ তার উপরে বসেছিলেন কে না, রাজা। আর এই যে সেচের ফলে যে বসতি আরো বৃদ্ধি পেল, এবং যেই সব জায়গা সীমান্তবর্তী অঞ্চল যেগুলির কথা এতদিন ধর্তব্যের মধ্যেই আনতেন না রাজা, সেখানেও কিন্তু জনবসতি গড়ে উঠল। এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইবালরা, উপজাতি, সেই উপজাতিদেরও কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের যে একটা সামাজিক কাঠামো, তার অধীনে আনা হয়েছিল। এবং আমরা আগে দক্ষিণ ভারতের ইতিহাস পড়তে গিয়ে দেখেছি, এবং আমরা কি দেখেছি, যে এই যে উপজাতীয় রাজাদেরও কিন্তু ক্ষত্রিয় বংশের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে এবং শুধু তাই নয়, একদিকে ছিল যারা বাইরে থেকে এসেছিলেন, শকরা, হুনরা, তারাও যেমন অন্তর্ভুক্ত হচ্ছে। এই যে ট্রাইবাল যে চিফরা, তাদেরকে ব্রাহ্মণরা অনেক বেশি সংস্কৃত করে তুলছেন, মানে তাদেরকে অনেক বেশি নারিশ করে তুলছেন এই ব্রাহ্মণ্য কালচারে।
এবং এর ফলে তারাও ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে আসছেন। আর যেসব শূদ্ররা, যারা একসময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিনটে জাতির তারা সার্ভ করতেন, তাদের সেবা করতেন, তারাও কিন্তু চাষবাস শুরু করে দিয়ে তারাও কিন্তু আরো তাদের যে সামাজিক যে স্তরটা সেটা কিন্তু উন্নত হয়ে যাচ্ছে। অপরদিকে কোন কোন ঐতিহাসিক বলছেন যে বৈশ্যরা, এই বৈশ্যরা কিন্তু তাদের কারিগরি বিদ্যা বা যেহেতু কারিগরি শিল্পে কিছুটা অবনমন ঘটেছিল, তার ফলে তারাও শূদ্রতে রূপান্তরিত হচ্ছে। এই যে ভূমিকে কেন্দ্র করে পুরো সামাজিক সাংস্কৃতিক কাঠামোটাই কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা উত্তর ভারতে এই যে অহস্তান্তরযোগ্য জমির অনুদানের কথা দেখেছি, যেখানে যে গ্রহীতা তারা প্রশাসনিক অধিকার ভোগ করতেন, কিন্তু আমরা যদি প্রতিহারদের কথা ধরি, প্রতিহার রাজ মহিপাল তিনি যে অনুদান দিয়েছিলেন সেই অনুদানের মধ্যে কিন্তু করের রেহাই ছিল, কিন্তু তিনি কোনো ব্যক্তিকে দণ্ড দিতে পারবেন এই বিষয়টি কিন্তু একেবারেই তার অন্তর্ভুক্ত ছিল না। তবে চোল রাজাদের শাসনের ক্ষেত্রে যখন আসছি বা অন্যান্য বিভিন্ন শাসনে, সেখানে স্ট্রিক্টলি কিন্তু বলা রয়েছে। যেমন আমরা দেখেছি যে রাজা যেখানে দেবতার প্রতিভু, রাজার আদেশ অমান্য করা মানে দেবতার আদেশ অমান্য করা, সেই রকম রাজা যখন স্বয়ং কোনো ব্যক্তিকে এই অগ্রহার জমি দিচ্ছেন, সেখানে সে গ্রহীতার আদেশ অমান্য করা কিন্তু রাজদ্রোহিতার শামিল। তাহলে আমরা কি বলবো যে সব থেকে যে মাঝখানে এতগুলো স্তর দেখছি, একদম ওপরে রাজা, একদম নিচে প্রজা, এই প্রজারা কিছুটা হলেও অত্যাচারিত হয়েছিলেন। কারণ এই যে গহপতি কুটুম্বিক, এই যে শব্দগুলি কিন্তু ইতিহাসের পাতা থেকে যেন কোথায় মুছে গিয়েছিল, এবং ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে ভূস্বামীরা, এবং শুধু তাই নয়, সামন্তরা, সামন্তদেরও কিন্তু একটা বিরাট একটা অধিকার, সামন্ত তার অধীনে সামন্ত রাজারা। আমরা রামচরিত থেকে দেখছি যে পালরাজ রামপালের বিরোধিতা করেছিলেন কৈবর্তরা। এই যে কৈবর্ত দিব্য এবং ভীম, এরাও কিন্তু সামন্ত শাসক ছিলেন, কিন্তু তারা বিদ্রোহী হয়ে উঠেছিলেন পালদের দুর্বলতার সুযোগে। আবার রামপাল যাদের সাহায্যে এই কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন, তারাও কিন্তু সামন্ত শাসক ছিলেন। ফলে এই যে জমিকে কেন্দ্র করে যে সম্পর্ক, রাজস্ব একটা জটিল আকার ধারণ করেছিল ইতিহাসের এই পর্যায়ে, সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা দেখেছি যে ব্যক্তিগত মালিকানা এবং ভূস্বামীর মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু যদি আমরা দক্ষিণের দিকে যাই, সেখানে আমরা দক্ষিণ ভারতে যে চোল যে প্রশাসন, সেখানে আমরা দেখেছি নাড়ুর অস্তিত্ব, নাত্তারের অস্তিত্ব, উড়ের অস্তিত্ব। উর হচ্ছে যে অব্রাহ্মণদের যে গ্রাম, তাহলে সেখানে সম্পত্তিটা, গ্রাম সম্পত্তি ছিল যৌথ সম্পত্তি, সেখানে গ্রাম সভার পরামর্শ
এবং নির্দেশ নিয়েই কিন্তু এই ভূমি অনুদান দেওয়া হতো। আবার একইভাবে নাত্তারের নির্দেশেই কিন্তু নাড়ুগুলিতে ভূমি অনুদান দেওয়া হতো। সুতরাং এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে ভূমি সংক্রান্ত রাজস্ব সংক্রান্ত আলোচনাগুলি হলো, তাতে দেখা যাচ্ছে যে এই সময়ে ভূমিকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হয়েছিল এবং এই ভূমি রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, ধর্মীয় সম্পর্ককে কিন্তু পরিচালনা করত। দ্বিতীয়ত মনে রাখতে হবে, ব্রাহ্মণরাও কিন্তু ভূম্যাধিকারীতে পরিণত হয়েছিল এবং তারাও কালে দিনে কিন্তু তারা সামন্ত শাসকে পরিণত হয়েছিল। আমরা ময়ূর শর্মণের নাম শুনেছি, তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন এবং এই ময়ূর শর্মণী পরে ময়ূর বর্মণ হয়ে ক্ষত্রিয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত যে শেষ যেটা বলছি, সেচ ব্যবস্থা, এটি আজও কিন্তু ভারতবর্ষে যে কৃষির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে পরিগণিত হয়। সে যুগেও ভূমির গুরুত্ব ছিল, আজও ভূমির গুরুত্ব রয়েছে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে আমার নমস্কার।